জীবনে আর যার সাথে সম্পর্ক রাখুন, কিন্তু বেইমানের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। এখন জেনে নিন কিভাবে বেইমান চিনবেন। নাম্বার 1, একটু সামান্য স্বার্থে আঘাত লাগলেই আপনার উপকারের কথা ভুলে যাবে। নাম্বার 2, আপনার উপকারের কথা কারো কাছেই বলবে না। নাম্বার 3, আপনার প্রয়োজনে তাকে কাছে পাবেন না। নাম্বার 4, উপকার স্বীকার করবে না, কিন্তু আপনার বদনাম করবে। নাম্বার 5, আপনার চেনা মানুষগুলোই কিন্তু বেইমানি করতে পারে, অচেনা কেউ নয়। একদিন রাজা নিজের মহলের ছাদে পায়চারি করতে করতে হঠাৎ তার চোখ মহলের পার্শ্ববর্তী এক ঘরের ছাদের উপর পড়ে। সেখানে খুব সুন্দরী এক মহিলা নিজের কাপড় রোদে দিচ্ছিলেন। ঠিক তখন রাজা এক দাসীকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই মহিলাটি কে? দাসী তখন উত্তর দিল, মহাশয়, এ তো আপনার ভৃত্য মদনের স্ত্রী। এটি শুনিয়েই রাজা নিচে নেমে এলো, কিন্তু ওই মহিলাটির ছবি তার মনের মধ্যে ভেসে উঠল বারবার। এরপর রাজা মদনকে ডেকে পাঠালো। মদন হাজির হতেই রাজা বলতে থাকে, মদন, আমার একটি কাজ আছে। আমার দেওয়া এই চিঠি তুমি হস্তিনাপুরের রাজাকে দিয়ে এসো, আর এই চিঠির উত্তরও তুমি সঙ্গে নিয়েই ফিরে আসবে। মদন ওই চিঠি নিয়ে নিজের ঘরে ফিরে এলো। এরপর সেই চিঠিটি নিজের বিছানার বালিশের নিচে রেখে দিল আর রওনার জন্য নিজের দরকারি জিনিস গোছাতে শুরু করে দিল। রাতে বিশ্রাম করে সকাল হতেই রওনা দিল। এবার রাজা তার চাল চালতে শুরু করলো। মদন রওনা দিয়ে শহর পেরিয়ে যাওয়ার পরেই রাজা হঠাৎ করে মদনের ঘরে পৌঁছে গেল আর দরজায় ঠোকা দিতে লাগলো। মদনের স্ত্রী ভেতর থেকে বলল, কে আপনি? তখন রাজা উত্তর দেয়, আমি রাজা, তোমার রাজ্যের মালিক। মদনের স্ত্রী অবাক হয়ে গেল আর মনে মনে ভাবল, রাজা অকারণে তার ঘরে কি করতে এলো। দরজা খুলে মদনের স্ত্রী বলল, মহামান্য, আপনি আমাদের এই গরিবের কুঠিতে? এবার রাজা বলল, আমি আজ তোমার অতিথি হয়ে এসেছি, তাই আমাকে আজ খুশি করার দায়িত্ব তোমার। এই বলে রাজা ওই ঘরে প্রবেশ করল এবং খাটের উপর বসে পড়ল। মদনের স্ত্রী রাজার উদ্দেশ্য বুঝতে পেরে বলতে লাগলেন, রাজা মহাশয়, আপনার এইভাবে আমার কাছে আসা খুব একটা সুবিধার মনে হচ্ছে না, আবার আমার কোনো দোষ আছে বলেও মনে হয় না। এই কথা শুনে রাজা রেগে গেল এবং বলল, তুমি কি বলতে চাইছো? মনে হয় তুমি আমাকে ঠিকঠাকভাবে চিনতে পারছো না। আমি তোমাদের রাজা আর এই রাজ্যের মালিক। মদনের স্ত্রী বলল, আমি জানি আপনি এই রাজ্যের মালিক, কিন্তু বয়স্ক ব্যক্তিরা বলে, সিংহের যতই খিদে লাগুক না কেন, সে কোনোদিন অন্যের ছেড়ে যাওয়া এঁটো খায় না। আপনি ওই থালায় খেতে এসেছেন, যে থালায় আপনার পোষা কুকুর অনেক আগে থেকেই এঁটো করে রেখেছে। আর রাজার এবার ওই মহিলার কথায় নিজেকে খুব লজ্জিত মনে হতে লাগলো, আর তৎক্ষণাৎ ওই মহিলাকে ছেড়ে হঠাৎ করে চলে যেতে লাগলো। কিন্তু রাজা তাড়াহুড়োতে নিজের জুতো নিতেই ভুলে গেল। এদিকে মদনের অর্ধেক রাস্তায় গিয়ে মনে পড়ল যে চিঠি রাজা তাকে দিয়েছিল, সেই চিঠি সে ঘরেই রেখে এসেছে। সে তার ঘোড়াকে তীব্র গতিতে পেছনে ঘুরিয়ে নিয়ে ঘরের দিকে ফিরে এলো। মদন যখন নিজের ঘরে এলো, তখন সে বালিশের নিচের থেকে চিঠি নেওয়ার সময় তার চোখ খাটের নিচে গেল এবং রাজার জুতো দেখল। এক মুহূর্তের মধ্যে মদন সব বুঝে গেল। তার মাথা ঘুরতে লাগলো আর বুঝতে পারল যে বাদশা কেন তাকে অন্য রাজ্যে চিঠি দেওয়ার জন্য পাঠিয়েছেন, কারণ রাজা যেন তার মনের ইচ্ছা পূর্ণ করতে পারে। মদন কাউকে কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। চিঠি নিয়ে সে অন্য রাজ্যে গিয়ে সব কাজ সমাপ্ত করে ফিরে আসে। এরপর যখন সে রাজার কাছে গেল, তখন রাজা তার কাজে সন্তুষ্ট হয়ে বকশিস হিসেবে 100 স্বর্ণমুদ্রা দিল। মদন সেই স্বর্ণমুদ্রা নিয়ে বাজারে পৌঁছায় আর বাজার থেকে খুব দামি শাড়ি আর সঙ্গে কিছু মূল্যবান উপহার স্ত্রীর জন্য নিয়ে আসে। সে ঘরে এসে স্ত্রীকে প্রণাম করে আর বলে, চলো, তোমাকে আমি তোমার বাপের বাড়ি দিয়ে আসি। তখন স্ত্রী বলল, সে না হয় ঠিক আছে, কিন্তু সঙ্গে এত কিছু কেন? তখন মদন বলতে থাকে, রাজা এসব বকশিশ দিয়েছে, আর আমিও চাই তুমি এগুলো পড়ে আর সঙ্গে নিয়ে গিয়ে তোমার বাবার বাড়ির সবাইকে দেখাও। তখন স্ত্রী বলতে থাকে, ঠিক আছে,
তুমি যেমন চাও তেমনই হবে। এই বলে স্ত্রী তৈরি হয়ে নিজের স্বামীর সঙ্গে তার বাবার বাড়ি গেল। শ্বশুরবাড়িতে জামাই মেয়ে আর তাদের সঙ্গে নিয়ে আসা এত সামগ্রী দেখে সবাই খুশি হলো। এবার পরের দিনই মদন স্ত্রীকে রেখে চলে আসে। এরপর 1 মাস পেরিয়ে গেলেও সে না তো স্ত্রীকে আনতে যায় আর না তো নিয়ে আসার নাম করে। এরপর কিছুদিন পর মদনের শালা তার সঙ্গে দেখা করতে আসে আর বলে, আপনার নিজের স্ত্রী আর শ্বশুরবাড়ির ওপর এত রাগ কেন? কারণ কি? যদি না বলো তবে আমরা তোমাকে মন্ত্রীর কাছে বিচারের জন্য নিয়ে যাব। এবার মদন বলতে থাকে, তোমরা যা চাও তাই করতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার বোনের এমন কোনো ইচ্ছা ছিল না যা আমি পূরণ করিনি। এরপর শ্বশুরবাড়ির লোকেরা মদনকে মন্ত্রীর কাছে নিয়ে আসে। তখন মন্ত্রী রাজমহলে রাজার কাছে বসেছিল। এবার মেয়ের ভাই রাজমহলে এসে মন্ত্রীর কাছে বলতে থাকে, মন্ত্রী মহাশয়, আমরা এক ফলে ভরা বাগান আর সঙ্গে অনেক কিছু এই ব্যক্তিকে দান করে দেই, কিন্তু এই ব্যক্তি দেওয়া বাগানই খারাপ করে দেয় আর সব ফলই খেয়ে নেয়। সুন্দর পুকুরটাও নোংরা করে আর হাত দিতে চায় না। মন্ত্রী মহাশয় সব কিছু শুনে বলতে থাকে, হ্যাঁ তো বলো মদন, এবার তুমি এই ব্যাপারে কি বলতে চাও? তখন মদন উত্তর দেয়, মন্ত্রী মহাশয়, যে বাগান ও পুকুর আমাকে দেওয়া হয়েছিল সেই বাগান ও পুকুর আমি ব্যবহার করলেও তার থেকেও সুন্দর করে ভালো অবস্থায় আমি সাজিয়ে ফিরিয়ে দিয়েছি। তখন মন্ত্রী বলে, হ্যাঁ মদন, তুমিও বলো এই বাগান ফেরতের আসল কারণ কি? তখন মদন বলতে থাকে, মন্ত্রী মহাশয়, আমি ওই বাগান ঘৃণার কারণে ফিরিয়ে দিইনি। আমি এই জন্য ছেড়ে দিয়েছি যে একদিন যখন আমি হঠাৎ করে এই বাগানে প্রবেশ করি তখন ওই বাগানে সিংহের পায়ের থাবার চিহ্ন দেখতে পাই। আমার খুব ভয় করতে শুরু করে যে ওই সিংহ যখন একবার এই বাগানে এসেছে তখন এরপরও আসতে পারে। হয়তো কোনো দিন এমনও হতে পারে আমার বাগান ও পুকুর বাঁচানোর চেষ্টাতে ওই সিংহের খারাপ লাগতে পারে। এই অসুবিধার কারণে ওই সিংহ হয়তো কোনো দিন আমাকে খেয়েও ফেলতে পারে। তাই ওই সিংহের ভয়ে ওই বাগানে যাওয়া বন্ধ করে ওই বাগান তার মালিকের কাছে ফিরিয়ে দেই। রাজা তখন চুপচাপ বসে সব কিছু শুনতে থাকে, কিন্তু হঠাৎ করে উঠে বলতে থাকে, হ্যাঁ এটা একদম ঠিক যে সিংহ ওই বাগানের কাছে এসেছিল, কিন্তু ওই সিংহ ওখানে কিছুই করতে পারেনি। না তো বাগানকে স্পর্শ করতে পেরেছে, না তো ফল খেতে পেরেছে। কিন্তু ওই বাগানের এত অসম্ভব ছাঁচ দেখে ওই সিংহকে ওখানে শুধুমাত্র পায়ের ছাপ ফেলে চলে আসতে হয়েছে। ঈশ্বরের দিব্যি বলছি, আমি আমার জীবনে এমন শক্তপোক্ত বাগানের দেওয়ালকে কোনোদিন দেখিনি। আর ওই সিংহ এমন শিক্ষা পেয়েছে যে সে আর কোনোদিনই ওই বাগানের আশেপাশেও ঘেঁষবে না। তাই এটি ঠিক কথা, যে ঘরের ভিত আর দেওয়াল মজবুত হয় সেই ঘর অন্য কেউ যত শক্তিশালী হোক না কেন প্রবেশ করতে পারে না। এই কথা শুনে মদন নিজের ঘরে ফিরে আসে আর বিবাহিত স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আসে। আর ওই মন্ত্রী বুঝতেই পারল না যে ঘটনা ঠিক কী ঘটেছিল, আর কিছু বলার আগেই সব কেস মিটে গেল। তাই সবচেয়ে ভালো ঘরের ঘটনা ঘরের মধ্যেই লুকিয়ে রাখো, কেন কি ভেতরের খবর অন্য কেউ যেন টের না পায়। আপনি যদি বিনা কারণে নিজেকে খুশি মনে করেন তাহলে আপনার জন্য কেউ আশীর্বাদ প্রার্থনা করছে। তার জন্য রাত জাগা বন্ধ করে দাও। যে এটুকু ভাবে না তুমি সকালে ঘুম থেকে উঠবে কি না। মানুষের মধ্যে দূরত্ব বাড়ায় দুটি জিনিস, এক ভাষা, দুই টাকা। মন্দির মসজিদে আমাকে কেন খোঁজো? তুমি যেখানে পাপ করো সেখানেও আছি। সঠিক সিদ্ধান্ত নেওয়া তোমার কোনো ক্ষমতা নয়, সঠিক সিদ্ধান্ত নিয়ে সফল হওয়াই আসল ক্ষমতা। কিছু পেলে সেটা জিত নয়, কিছু হারালে সেটা হার নয়, এটা হলো সময়ের খেল। গর্ব এটা নয় রাবণ জ্ঞানী ছিল, লজ্জা তো এটা জ্ঞানীও রাবণ হয়।
সুখ ও দুঃখ নিজের কর্মের উপর নির্ভর করে, এটা ধনী বা গরিব হওয়ার উপর নির্ভর করে না। যার কপালে খুশি থাকে সে কুঁড়ে ঘরেও খুশি, যার কপালে দুঃখ থাকে সে রাজপ্রাসাদেও দুঃখী। ছোটবেলায় ভাবতাম বড় হয়ে নিজের ইচ্ছা মতো সব কিছু করব, কিন্তু বড় হয়ে সেই কথা ভেবে রোজ হাসি পায়। সময় সবাই পায় জীবন বদলানোর জন্য, কিন্তু সময় বদলানোর জন্য আবার জীবন কেউ পায় না। সব দিক থেকে আমাকে ভেঙে দিও না, যদি এতই খারাপ হই তাহলে ছেড়ে দাও না। আগে সবাই এক ঘরে একসাথে কত সুখী হয়, কিন্তু এখন ভাইকে নিজের ঘরে অতিথি হয়ে আসতে হয়। দুনিয়া কি আজব, ব্যর্থ হলে হাসতে থাকে, সফল হলে জ্বলতে থাকে। জল ও সন্ন্যাসী দুজনেই খুব সরল। জল নোংরা পরিষ্কার করে আর সন্ন্যাসী মন পরিষ্কার করে। লোকে বলে একা থাকলে জীবনে বেঁচে থাকা যায় না। আমি মনে করি একাই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, জীবনকে সুন্দরভাবে সাজানো যায়। কর্ম এমন এক রেস্টুরেন্ট যেখানে অর্ডার দেওয়ার প্রয়োজন হয় না, সেটাই পাওয়া যায় যেটা তৈরি করেছি। কর্মের কাছে নেই কাগজ, নেই কোনো কলম, কিন্তু তার কাছে থাকে শুধুই হিসাব। খারাপ সময় পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর, আপনজনের মুখের পর্দা সেকেন্ডে তুলে দেয়। কোনো দেশকে ধ্বংস করতে অ্যাটম বোম, মিসাইল, রকেটের প্রয়োজন হয় না। শুধু শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়লেই ধ্বংস হতে বেশি সময় লাগে না। ধন্য সেই নারী যে নিজের ঘর ছেড়ে অন্য ঘরে গিয়ে নিজেকে মানিয়ে নেয়। ধন্য সেই পুরুষ যে অচেনা এক নারীর হাতে নিজের ঘরের দায়িত্ব অর্পণ করে। আকাশ থেকে পড়া জল কোনো না কোনোভাবে ঠিক সমুদ্রে পৌঁছায়, তেমনি আপনার প্রার্থনা কোনো না কোনোভাবে ঠিক ঈশ্বরের কাছে পৌঁছায়। মানুষ কাদামাটি থেকে সাবধানে চলে, কারণ সুন্দর কাপড় যেন খারাপ না হয়। কিন্তু কাদামাটির অহংকার তার ভয়তে দূরে চলে। সংসারে এমন অনেক মানুষই আছে। মায়ের আশীর্বাদ পৃথিবীর শ্রেষ্ঠ আশীর্বাদ, যা কখনো বিফলে যায় না। প্রার্থনা ও বিশ্বাস দুটিই অদৃশ্য, কিন্তু এর মধ্যে এতই শক্তি অসম্ভবকেও সম্ভব করে। কাপড় ব্র্যান্ডেড হলেই হবে না, চিন্তা ভাবনাও ব্র্যান্ডেড হতে হবে। জীবনের বাস্তবিক সুখ অন্যকে সুখ দিলে, সুখ ছিনিয়ে নিলে নয়। এমন জায়গায় কথা বলো যেন তার মূল্য বোঝে। লোক তো কষ্টের অশ্রুকেও জল ভাবে। মানুষের সবচেয়ে সুন্দর জায়গা হলো মন। ওটাই যদি পরিষ্কার না হয়, শরীরের সৌন্দর্য দিয়ে কি হবে? ঈশ্বরের কাছে যদি কিছু চাইতে হয়, তবে মা বাবার জন্য সুস্থতা চাও, কেননা তারাই তোমাকে বিনা স্বার্থে ভালোবাসবে। কি করে মানব? প্রেম একবারই হয়, যতবার সামনে যাই ততবারই প্রেমে পড়ি। ছোটবেলায় মা বাবাকে যতটা প্রয়োজন, তাদের বৃদ্ধ বয়সেও তাদের আমাদের ততটাই প্রয়োজন। শখ তারই থাকে না যার ছোট থেকেই দায়িত্বের বোঝা কাঁধে দেয়। যে কাপড়ের রং নষ্ট হয়েছে তাকে শরীর থেকে খুলে ফেলো, যে মানুষের রং নষ্ট হয়েছে তাকে মন থেকে ছুঁড়ে ফেলো। কারো কিছু বলার জন্য পৃথিবীতে কিছু ধ্বংস বা সৃষ্টি হয় না। যদি তাই হতো তাহলে এখানেই নরক ও স্বর্গ তৈরি হতো। এর জন্য কারো কথায় কান দেবেন না। সম্পর্কে শুধু সময় দিলেই হয় না, তাকে বুঝতেও হয়। কঠিন পরিশ্রম করার পর আপনি যে সম্পদ অর্জন করবেন সেটা হলো আত্মবল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে।